কখনো জীবন রূপকথার মতো মনে হয়, আবার কখনো বাস্তবতা হার মানায় কল্পনাকেও। আজ আমরা এক্সপ্লেইন করব রাজকুমার হিরানি পরিচালিত বহুল প্রশংসিত মুভি সানজু, যেখানে তুলে ধরা হয়েছে সঞ্জয় দত্তের জীবনের আলো আঁধারির সত্য কাহিনী। সিনেমা না, যেন জীবনেরই এক বিস্ময়কর চিত্রনাট্য। এই গল্পে সঞ্জয় দত্তের বায়োপিকে অভিনয় করেছেন রণবীর কাপুর। তাহলে চলুন জেনে আসি সেই সত্য, যা বাস্তব থেকে অবিশ্বাস্য। গল্পের শুরুতেই আমরা সঞ্জয় দত্তের সাথে পরিচয় হই। জন্মসূত্র থেকেই তিনি একজন তারকা পরিবারের সন্তান। মুম্বাই সে তার স্ত্রী, দুই সন্তান নিয়ে থাকে। সঞ্জয় দত্ত নিজের জীবনের আত্মজীবনী নিয়ে একজন রাইটারকে বই লিখতে বলেছিল, এর জন্য তাকে সে টাকাও দিয়েছে। সঞ্জয় দত্ত তার আত্মজীবনী নিয়ে লেখা বইটা তাকে পড়তে বলে। এরপর যখন সে পড়া শুরু করে, সঞ্জয় শুধু রেগেই যাচ্ছিল। এই গল্প যদি মানুষ পড়ে তাহলে তার পুরো 12টা বেজে যাবে। সে এতটা বাজেভাবে বইটা লিখেছিল। তাই সঞ্জয় দত্ত তাকে মারতে শুরু করে। তখন তার স্ত্রী টিভি নিউজে দেখতে পায় জনপ্রিয় নায়ক সঞ্জয় দত্ত 2006 সালে মুম্বাই বোম ব্লাস্ট সন্ত্রাসী হামলায় 6 মাসে সাজা পেয়েছিল, কিন্তু সেটার বিরুদ্ধে সে কোর্টে আপিল করেছিল, আর সেটারই রায় হবে আজকে। এরপর কোর্ট থেকে লাইভ সম্প্রচার করা হয়। সঞ্জয় দত্ত AK-56 রাইফেল রাখার অপরাধে কোর্ট তাকে 5 বছরের জেল দিয়েছে এবং কোর্ট তাকে 1 মাস সময় দিয়েছে আত্মসমর্পণ করার জন্য। দেশের সাধারণ জনগণও সঞ্জয় দত্তকে নিয়ে তীব্র নিন্দা জানায়। তাকে দেশদ্রোহী, সন্ত্রাসী বলে আখ্যা দেওয়া হয়। এই নিউজ দেখার পর সঞ্জয় দত্ত তার 2 বাচ্চার দিকে তাকিয়ে দেখে। সে জেলে যাওয়ার পর স্কুলে তাদের প্রশ্নের সম্মুখীন হতে হবে যে তাদের বাবা একজন সন্ত্রাসী, কিন্তু এখন যদি সঞ্জয় দত্ত মারা যায় তাহলে বাচ্চারা অন্তত বলতে পারবে তার বাবা মারা গেছে। এই কথা ভেবে সঞ্জয় আত্মহত্যা করার চেষ্টা করে, কিন্তু স্ত্রী এসে তাকে থামিয়ে দেয় আর বলে আত্মহত্যাই একমাত্র সমাধান নয়। এরপর স্ত্রী তাকে বোঝায় যে করেই হোক আসল সত্য মানুষের কাছে পৌঁছাতে হবে। সে সঞ্জুকে বিখ্যাত একজন রাইটার বিনি ডায়াজের সন্ধান দেয়। তার সাথে দেখা করো এবং তাকে দিয়ে তোমার গল্পটি লেখাও। এরপর সঞ্জু বিনি ডায়াজের সাথে দেখা করে, কিন্তু বিনি আগেই সঞ্জুর ব্যাপারে খোঁজ খবর নিয়ে জানতে পেরেছে সে একজন কুখ্যাত টেরোরিস্ট, তাই তাকে নিয়ে বই লেখা সম্ভব না। তখন সঞ্জু বলে, আপনাকে যারা এসব কথা বলেছে তারা কেউই আমাকে চিনে না। মিডিয়ার খবরের উপর ভিত্তি করে তারা আমায় সন্ত্রাসী বানিয়ে দিয়েছে, আর এই মিডিয়া সাংবাদিক সবসময় আমার পিছে পড়ে থাকে। তারা বিতর্কিত জিনিস লেখে কারণ জনগণ বিতর্কিত নিউজ বেশি খায়। এই মিডিয়া সাংবাদিক শুধু জল ঘোলা করে। আমার গল্পটা প্লিজ আপনি একটিবার শুনুন, আপনার হুঁশ একদম উড়ে যাবে। বিনি বলে, আপনার কি মনে হয় আপনাকে নিয়ে বই লিখলে সেটা কোটি কোটি মানুষ পড়বে? বুক স্টোরে হাজারো বই পড়ে থাকে, সেগুলো কেউ খুলেও দেখে না। কিন্তু সঞ্জু বলে, আমার গল্পটা একদম ফাটিয়ে দেওয়ার মতো, শুধু একটাবার শুনুন প্লিজ। সঞ্জুর অতি উৎসাহ আর তার বলার ধরন দেখে বিনি বলে, আচ্ছা ঠিক আছে, কাল বিকেলে এখানেই আপনার গল্প শুনবো। পরের দিন সকালে বিনি এক্সারসাইজ করতে বের হলে হঠাৎ জুবিন নামের এক লোক এসে বিনিকে পত্রিকা দেখিয়ে বলে, কারো জীবনী লেখার জন্য আর কোনো মানুষ পেলেন না, এই সন্ত্রাসীকেই বেছে নিলেন। বিনি একটু অবাকই হয়। সঞ্জুর সাথে দেখা করে সারতে পারলো না তাকে নিয়ে পত্রিকা ছাপা হয়ে গেছে। জুবিন তাকে কান পরা দেয়, সে ইচ্ছে করে এমনটা করেছে। সে একজন নেশাখোর, মাগিবাজ, কম করে হলেও 200-র বেশি মেয়ের সাথে সে শুয়েছে। দয়া করে তাকে নিয়ে বই লিখবেন না। যদি তার সম্পর্কে আরো জানতে চান তাহলে আমাকে কল করবেন, এই বলে চলে যায়। এরপর বিনি মেজাজ গরম করে সঞ্জয়ের বাসায় আসে। আমাকে নিয়ে পত্রিকা ছাপিয়েছ কেন? সঞ্জয় বলে, এটা আমি করিনি, সারাক্ষণ মিডিয়া সাংবাদিক আমার পিছু লেগেই থাকে, এখনো বাসার নিচে আছে। আমাকে নিয়ে এদের একটা শিরোনাম বের করতে পারলেই যেন তারা বাঁচে। বিনি জুবিনের কথা যাচাই করার জন্য তাকে বলে, তুমি কত মেয়ের সাথে শুয়েছো? সঞ্জয় বলে, হিসাব করিনি, একবার মদ খেয়ে হিসাব করেছিলাম, 308 কি 350 হবে। এটা শুনে বিনি পুরাই আশ্চর্য হয়ে যায়, তাই সে হেসে দেয়। এরপর সে জুবিনের কার্ড দেখিয়ে বলে, তাকে চেনো? সঞ্জয় দত্ত বলে, আরে সে আমার বন্ধু জুবিন। তাহলে জুবিনকে দিয়ে আমার গল্প বলা শুরু করি। এরপর সঞ্জয় দত্ত তার জীবনের গল্প বলতে শুরু করে।
1981 সালে সে তার প্রথম ছবির শুটিং করছিল। তখন তাকে সানজু বলেই ডাকা হতো এবং তার বাবা সুনীল দত্ত ওই ছবিরই ডিরেক্টর ছিল। তিনিও বলিউডের একসময় মহানায়ক ছিল। বাবা সানজুকে অভিনয় বুঝিয়ে দিচ্ছিল, কিন্তু এরই ফাঁকে জুবিন তাকে লুকিয়ে লুকিয়ে সিগারেট খেতে দিত। এই জুবিনই সানজুকে যত ধরনের বাজে অভ্যাস আছে সেগুলো শেখাতো। ধূমপান থেকে শুরু করে ড্রাগস নেওয়া শেখায় তাকে। এরপর একদিন নতুন একটা নেশা করা শেখায় সানজুকে, কিভাবে কোকেন নিতে হয় সেটা শিখিয়ে দেয়। এরপর সানজু কোকেন নিতে শুরু করে। কোকেন টান দিয়ে যেন সানজুর চারপাশের জগৎটাই চেঞ্জ হয়ে যায়। জুবিন প্রথম ফ্রিতে তাকে ড্রাগস দিত। এরপর সে অ্যাডিক্টেড হয়ে গেলে সানজুর কাছে টাকা নিয়ে তাকে ড্রাগস দিত। এক রাতে সানজুর মদ খাওয়ার প্যারা ওঠে, কিন্তু সে সময় সব মদের দোকান বন্ধ হয়ে গিয়েছিল। তাই সে প্ল্যান করে তার গার্লফ্রেন্ড রুবির বাসায় গিয়ে মদ খাবে, কারণ রুবির বাবাও মাঝে মধ্যে লাল পানি খায় আর কি। তাই রাতেই চলে যায় রুবির বাসায় আর রুবিকে বলে আজ সাহস করে রুবির বাবাকে সব খুলে বলবে। রুবি ভেবেছিল বাবাকে সে হয়তো বিয়ের প্রপোজাল দেবে, কারণ অনেকদিন ধরেই এই কথা বলার সাহস পাচ্ছিল না সে। রুবির বাবা মাও মেয়েকে তার সাথে বিয়ে দিতে রাজি ছিল আগে থেকেই, কিন্তু তখন সানজু মদ খাওয়ার নেশায় পড়ে ব্রেন কাজ করে না। রুবির বাবার সাথে সে অদ্ভুত বেয়াদবের মতো আচরণ করে। কোনো পারমিশন ছাড়াই সে ওখান থেকে মদ নিয়ে ডক করে মদের বোতল গিলতে থাকে। তার এমন আচরণ মাতলামি দেখে রুবির বাবা ভীষণ রেগে যায়। বেচারা রুবি ও তার পরিবারের ইমোশন নিয়ে খেলা করে সে চলে যায়। পরদিন সকালবেলা সানজু বাবার সাথে যখন খাবার টেবিলে বসে, বাবা তাকে অনুরোধ করে সে যেন তার অনিয়ন্ত্রিত জীবনযাপন থেকে বের হয়ে নিজের ক্যারিয়ারের দিকে ফোকাস দেয়, কারণ তোমার মা খুবই অসুস্থ। তোমার প্রথম মুভি দেখতে পারলে সে গর্ববোধ করবে। হয়তো তোমার দ্বিতীয় ছবি দেখার সুযোগ তোমার মায়ের হবে না, কারণ সানজুর মায়ের ক্যান্সার গত 1 বছর ধরে। কিন্তু নিজের ক্যান্সার আড়াল করে সানজুর সাথে সে প্রতিনিয়ত অভিনয় করে যাচ্ছে। তোমার মা আমায় নিষেধ করেছে তোমায় জানাতে, আর তুমি জেনে গেছো এটাও যেন তোমার মা বুঝতে না পারে। তুমিও মায়ের মতো অভিনয় করে যাও। এরপর আমরা সানজুর মা নার্গিস দত্তকে দেখতে পাই। সে একসময় বলিউডের নামকরা নায়িকা ছিল। তার মা খুব হাসি খুশি আচরণ করছিল সানজুর সামনে। তাকে কোনোভাবেই বুঝতে দিতে চাইছিল না আমি অসুস্থ। কিন্তু সানজু তখন ইমোশন আটকে না রাখতে পেরে দৌড়ে উপরে চলে যায়, আর একা একা সে কান্না করতে থাকে। সানজুর বাবা তার মাকে নিয়ে নিউ ইয়র্ক চলে যায় ট্রিটমেন্টের জন্য। তখন থেকে সানজু জুবিনের সাথে আরো বেশি মেলামেশা শুরু করে আর বেশি বেশি ড্রাগস নিতে শুরু করে। এরপর মায়ের অসুস্থতা আরো খারাপ হওয়ায় সানজু নিউ ইয়র্ক চলে আসে, কিন্তু সে এতটাই অ্যাডিক্টেড হয়ে গিয়েছিল যে মাকে হাসপাতালে দেখতে এসেও লুকিয়ে লুকিয়ে ড্রাগস নিত। এরপর আমরা কমলেশ নামের এক ছেলেকে দেখি। সে নার্গিস দত্তের খুবই ভক্ত, তাই নার্গিস দত্তকে দেখতে হাতে একটা উপহার নিয়ে লুকিয়ে লুকিয়ে কেবিনে ঢুকে, কিন্তু তার হাব ভাব দেখে সানজু তাকে চোর ভাবে। এরপর কমলেশ যখন কেবিন থেকে বের হয়, সঙ্গে সঙ্গে সানজু তার একদম বিচি চেপে ধরে আর বলে কি চুরি করছিস বল। তখন কমলেশ বলে আমি তার জন্য উপহার রাখতে এসেছিলাম। তখন সানজু ভেতরে তাকিয়ে দেখে কথা সত্য, সে গণেশের মূর্তি রাখতে এসেছিল, কিন্তু কমলেশের টুনটুনির 12টা বাজিয়ে ফেলেছে সে। তখন সানজু বলে চল তোর টুনটুনি চাঙ্গা করে নিয়ে আসি। তখন সানজু তাকে নিয়ে নাইট ক্লাবে যায়। সানজু কমলেশের সাথে বন্ধুত্ব করে নেয় এবং খুব অল্প সময়ের মধ্যে সম্পর্কটা অনেক স্ট্রং হয়ে যায় দুজনের। সানজু ওখানে বসে ড্রাগস নিতে নেয়। তখন কমলেশ বলে আরে কি করছিস, তারা দেখে ফেললে অনেক ঝামেলা হয়ে যাবে, কিন্তু সানজু কোনো কথাই শুনে না। এরপর ক্লাব কর্তৃপক্ষ যখন তাকে ড্রাগস নিতে দেখে ফেলে, তখন দুজনকেই ক্লাব থেকে বের করে দেয়। দুই বন্ধু দৌড়ে চলে আসে ব্রিজের নিচে। সানজু পাগলামি করতে শুরু করে আমাকে একটা মেয়ে এনে দে না ব্রাদার। কমলেশ বলে তোর হুঁশ জ্ঞান নেই, তোর মা হাসপাতালে আর তুই ড্রাগস নিচ্ছিস। সানজু বলে কিছুক্ষণের বন্ধুত্ব আমাদের, এত জ্ঞান দিতে আসিস না। কমলেশ বলে তুই তোর বাবা মায়ের ভালো সন্তানই নোস, সেখানে তুই ভালো বন্ধু হবি কি করে। এই বলে কমলেশ রাগ করে চলে যায়। তখন সানজু বলে আমার কোনো বন্ধু যদি নেশায় মগ্ন থাকতো তাহলে আমি তাকে ছেড়ে যেতাম না, মেরে নাক মুখ ফাটিয়ে দিতাম যতক্ষণ না পর্যন্ত সে নেশা ছাড়তো।
এই কথা শুনে কমলেশ এসে একদম তার বিচি চেপে ধরে। সানজু বলে, ছেড়ে দে ছেড়ে দে। কমলেশ বলে, আগে পাউডার ফেলে দে। তখন সানজু ড্রাগসটা ফেলে দেয়। কমলেশ সানজুর জীবনে এক শুভাকাঙ্ক্ষী হয়ে আবির্ভাব হয়েছে। তাই সানজু বলে, প্লিজ তুই আমাকে কখনো ছেড়ে যাস না বন্ধু, একদিনই তোর কাছে কত কি শিখলাম। সানজু কমলেশকে নিজের পরিবারের সাথেও পরিচয় করিয়ে দেয়। সানজুর মা এখন কিছুটা ভালো অনুভব করছে। এরপর সানজু কমলেশকে নিয়ে পরিবারের সাথে একটা হ্যাপি ফ্যামিলি ফটো উঠায়। পরের দৃশ্যে দেখি সানজু পুরো পরিবার নিয়ে আবার মুম্বাই ফিরে আসে। কিন্তু ফিরে এসে আবার সে তার বন্ধু জুবিনের খারাপ সঙ্গ পেয়ে নেশায় আসক্ত হয়ে যায়। প্রতিবারই সানজু নেশা করে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলতো, কিন্তু জুবিন কখনোই নেশা করে কন্ট্রোল হারাতো না। এখানে একটা কিন্তু লুকিয়ে আছে, যেটা শেষে জানতে পারবো। এরপর একদিন হঠাৎ শুনতে পাই সানজুর গার্লফ্রেন্ড রুবির বাবা মারা গেছে। এই নিউজ শুনে সানজু খুশি হয়ে যায়, কারণ রুবির বাবার সাথে সে যে আচরণ করেছিল সেটার জন্য রুবির বাবা কখনোই মেয়েকে তার সাথে বিয়ে দিত না। তাই সানজুর কাছে একটা সুযোগ আসে এই শোকের সময় রুবির পরিবারকে সান্ত্বনা দিয়ে ইমপ্রেস করা। তাই সে সঙ্গে সঙ্গে ফুল নিয়ে চলে যায় হাসপাতালে। তখন লাশের কাছে গিয়ে সে কান্নার অভিনয় করতে থাকে, কিন্তু এখানে আসার আগেও সে নেশা করে এসেছে। তাই কি রেখে কি সব যাতা বলছিল সে নিজেও জানে না, যেন রুবির এই শোকের সময় বাবাকে নিয়ে সে হাসি ঠাট্টা করছে। তাই রুবি ঠাস করে তাকে একটা চড় মারে। সানজুর সমস্ত পরিকল্পনা যেন ভেস্তে যায়। এখন কি উপায়? সানজু বুঝতে পারে তাকে এই বিপদ থেকে একমাত্র কমলেশ উদ্ধার করতে পারবে। এরপর সে কমলেশকে ফোন দিয়ে সব ঘটনা খুলে বলে, রবি অন্য এক ছেলেকে বিয়ে করতে যাচ্ছে, তুই তাড়াতাড়ি চলে আয়, আমাকে সাহায্য কর। এরপর কমলেশ মুম্বাই চলে আসে। এরপর সে রুবির বাসায় আসে দেখা করতে। তখন রুবির সাথে তার ফিয়ান্সেও বসেছিল। কমলেশ তার সাথে আলাদা কথা বলতে চায়, কিন্তু তার ফিয়ান্সে বলতে দেয় না, যা বলার তার সামনেই বলতে হবে। তখন কমলেশ বলে, তোমার অন্য কারোর সাথে বিয়ে হতে যাচ্ছে। এটা শুনে সে পুরোপুরি ভেঙে পড়েছে, নতুন করে আবার মাদক নেওয়া শুরু করেছে। কিন্তু কালকে সানজু সাহস করে সব ড্রাগস ড্রেনে ফেলে দিয়েছে এবং কসম করেছে আর কখনোই সে নেশা করবে না। সে স্রষ্টাকে শুধু একটা কথাই বলছে, রুবিকে ফিরিয়ে দাও। এসব শুনে রুবি আবেগী হয়ে পড়ে, কিন্তু তার ফিয়ান্সে অনেক রেগে গিয়ে কমলেশকে মেরে দরজার বাইরে বের করে দেয়। তখন কমলেশ জোরে জোরে বলে, কাল বিকাল 4টায় ম্যারেজ রেজিস্টার অফিসে চলে আসবেন, মনে থাকে জানো। পরের দিন ঠিক বিকাল 4টায় রুবি ভালোবাসার টানে রেজিস্টার অফিসে চলেও আসে, কিন্তু সানজুর আসার কোনো খবর নাই। সানজু বাসায় ওয়াশরুমে নেশায় মগ্ন ছিল, সেজন্য কমলেশ তার সাথে রাগারাগিও করে। তখন হুট করে ওখানে রুবি চলে আসে। দরজা খুলে যখন সে সানজুকে এমন নেশাগ্রস্ত অবস্থায় দেখতে পায়, তখন রুবি নিজেকে আর ঠিক রাখতে পারে না, চিৎকার করতে থাকে আর নিজেকে বলতে থাকে, আমি কতটা বোকা, কাল তোমার সব কথা বিশ্বাস করে কত বড় ভুল করেছি আমি। সানজু তো নেশা করে মাথা ঠিক নেই, সে কোমরের ঢাকনা ভেঙে মঙ্গলসূত্র হিসেবে তার গলায় ঝুলিয়ে দেয়। রুবি রাগে ক্ষোভে দুঃখে ভীষণ রকমের কষ্ট পেয়ে ওখান থেকে চলে আসে। কমলেশ চোখের সামনে এসব দেখে সানজুর বাবাকে না বলে আর থাকতে পারে না। সে তার বাবাকে জানায়, মনে হয় আপনার স্ত্রীর আগেই আপনার ছেলে মারা যাবে। মাদক নিতে নিতে সে তার জীবন ধ্বংস করে ফেলছে। কমলেশ কাঁদতে কাঁদতে বলে, প্লিজ স্যার, ওকে বাঁচান, এভাবে চলতে থাকলে ওকে বাঁচানো যাবে না, ওকে বাঁচান প্লিজ। অন্যদিকে সানজুর মা হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছে, তার সময় হয়তো ফুরিয়ে এসেছে। তাই বাবা সানজুকে হাসপাতালে মায়ের কাছে পাঠায়, কিন্তু সেখানে গিয়েও সানজু মাদক না নিয়ে থাকতে পারে না। মাদক ছাড়া সে এক মুহূর্তও থাকতে পারে না, এতটা ভয়াবহ ভাবে সে আসক্ত হয়ে গিয়েছিল। ড্রাগস নেওয়ার পর সে তার মায়ের কাছে আসে। তখন মা সানজুর মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করে। ছেলেকে আদর করতে করতেই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। পরের দৃশ্যে দেখতে পাই সানজুর প্রথম রকি মুভি আজকে মুক্তি দেওয়া হচ্ছে, তাই সকলে মিলে থিয়েটারে সানজুর মুভি দেখতে আসে। কিন্তু আফসোস, তার মা আজ বেঁচে নেই। সানজু হঠাৎ করে থিয়েটার থেকে বের হয়ে চলে আসে। এরপর সিঁড়িতে বসে বসে সে যেন কেমন করতে থাকে, তার হাত বা শরীর কাঁপতে থাকে। তখন বাবা এসে বলে, কি হয়েছে বেটা?
সানজু কাঁদতে কাঁদতে বাবাকে বলে, মা মারা যাওয়ার আগে আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছিল, কিন্তু আমি তখনও মাতাল ছিলাম বাবা। আমি এখন কোনটা বাস্তব আর কোনটা কল্পনা বুঝতে পারি না। সে সারাক্ষণ নেশার ঘুরে থাকে, তাই কোনটা বাস্তব আর কোনটা কল্পনা সে বুঝতে পারে না। সে এতটা ভয়াবহভাবে অ্যাডিক্টেড হয়ে গেছে। কাঁদতে কাঁদতে বাবাকে বলে, আমাকে বাঁচাও বাবা, আমি আর ড্রাগস নিতে চাই না, আমাকে বাঁচাও বাবা। ছেলের এমন অবস্থা দেখে বাবা তাকে বুকে জড়িয়ে নেয়। পরের দৃশ্যে দেখি সানজুকে তার বাবা আমেরিকার একটি রিহাবে পাঠিয়ে দিয়েছে চিকিৎসার জন্য। তখন ডাক্তার তাকে একটা লিস্ট দেয়, যে ড্রাগগুলো নিয়েছো সেগুলো চিহ্নিত করো। লিস্টের এমন কোনো ড্রাগস নেই যেগুলো সে করেনি, সবগুলোই সে চিহ্নিত করে। ডাক্তার তো পুরোই অবাক হয়ে যায়, সে বেঁচে আছে কিভাবে। এরপর থেকে সানজুর ট্রিটমেন্ট চলতে থাকে, সে পাগলের মতো ছটফট করতে থাকে। এরপর একদিন সুযোগ বুঝে রিহাব থেকে সে পালায়। ড্রাগ ছাড়া সে থাকতে পারছিল না। আমেরিকায় তাকে সাহায্য করার মতো একজনই ছিল, সে হচ্ছে কমলেশ। কিন্তু এখান থেকে 2200 কিলোমিটার দূরে থাকে সে। কিন্তু ড্রাগসের নেশায় সে রওনা হয়। রাস্তায় একজনের কাছে লিফট নিয়ে অনেক দূর পর্যন্ত যায় সে। এরপর থেকে রাস্তায় ভিক্ষা করতেও দেখতে পাই, কারণ তার কাছে কোনো টাকা ছিল না। এভাবে 12 দিনের মাথায় এসে কমলেশের বাড়িতে সে এসে পৌঁছায়। সানজু বাসায় ঢুকতে না ঢুকতে মদের বোতল বের করে আগে, কিন্তু সেখানে তার বাবাও ছিল। বাবা সানজুকে দেখতে পেয়ে অবাক হয়ে যায়। সানজু বলে, একটু খেয়েই আমি চলে যাব বাবা। বাবা তখন নিজে তাকে পান করতে দেয়। সে সময় বাবা সানজুকে বিভিন্ন উপদেশ দেয় এবং তাকে তার মায়ের কথা শোনায়। সানজুকে নিয়ে মায়ের অনেক স্বপ্ন ছিল, সে একদিন সুপারস্টার হবে। মায়ের এসব কথা শুনে সানজু অনেক ইমোশনাল হয়ে যায়। মায়ের কথাগুলো তার অনুপ্রেরণা হিসেবে কাজ করে। সানজু এরপর নিজ ইচ্ছায় আবার রিহাবে ফিরে আসে। এবার পরিবারের জন্য, মায়ের জন্য সে নিজের সাথে সংকল্প করে, যতই কষ্ট হোক ড্রাগস সে ছুঁয়েও দেখবে না। এরপর ডাক্তারের কথা মতো রুটিন অনুযায়ী সে ট্রিটমেন্ট নিতে থাকে। এভাবে 1.5 বছর পার হয়ে যায়, সে একবারের জন্য ড্রাগস ছুঁয়েও দেখেনি। তাই তাকে রিহাব থেকে ছুটি দেওয়া হয়েছে, সে এবার বাড়ি যেতে পারবে। কিন্তু কমলেশ সানজুর বাবাকে ফোন করে জানিয়ে দেয় যে সে যেন আগের পরিবেশে মিশতে না পারে, তাহলে আবার অ্যাডিক্টেড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এরপর সানজু নিজের বাড়ি ফিরে আসে, কিন্তু এখানে জুবিন তার জন্য অপেক্ষা করেছিল আগে থেকেই। সানজু ফিরে এসেই আবার জুবিনের কাছে যায় দেখা করতে। জুবিন বলে, আমি তো ভেবেছিলাম তুই কথাই বলবি না, চল এতদিন পর দেখা হলো, আজকে নতুন এক মাল দিয়ে সেলিব্রেট করি। তখন তার হাতে একটা পাউডারের প্যাকেট দেয় আর নিজের হাতে আরেকটা। কিন্তু সানজু আজকে জুবিনের হাতেরটা নিজে নিয়ে নেয় আর তার হাতেরটা জুবিনকে দেয়। জুবিন বলে, তুই এটা নিতে পারবি না, এটা অনেক কড়া। কিন্তু সানজু সেটা খেয়ে দেখে আসলে ওটা কোনো ড্রাগসই না, ওটা হচ্ছে গ্লুকোজ। এত বছর ধরে জুবিন নিজে গ্লুকোজ খেয়েছে আর সানজুকে ড্রাগস খাওয়া শিখিয়েছে, কারণ তার ধান্দাই ছিল ড্রাগসের নেশা ধরিয়ে টাকা পয়সা হাতিয়ে নেওয়া। সানজু তখন থেকে ইচ্ছে মতো মারধর করতে শুরু করে আর বলতে থাকে, আমার 1.5 বছর সময় লেগেছে তোকে বুঝতে, তুই গ্লুকোজ খেয়েছিস আর আমাকে নেশা করতে শিখিয়েছিস। তোর জন্য আমি সবকিছু হারিয়েছি, তোর জন্য পরিবারের সুখ হারিয়েছি, ফিরিয়ে দিতে পারবি? তোর জন্য রুবিকে হারিয়েছি, ফিরিয়ে দিতে পারবি? বন্ধু হয়ে তুই আমাকে লুট করতিস, এসব বলছিল আর মারছিল। বাবা তখন এই দৃশ্য দেখতে পেয়ে ভেতর থেকে অনেক শান্তি অনুভব করে। অনেক কষ্টের পর ছেলে অন্ধকার জগৎ থেকে বের হতে পেরেছে। এরপর গল্প চলে আসে বর্তমানে। সানজুর এই গল্প শুনে বিনি অনেক ইমোশনাল হয়ে পড়ে এবং সে সিদ্ধান্ত নেয় তার আত্মজীবনী নিয়ে সে বই লিখবে। এরপর বিনি বাসায় ফিরে এসে জুবিনকে ফোন দিয়ে বলে, এবার বুঝতে পেরেছি আপনি কেন সানজুকে নিয়ে বই লিখতে নিষেধ করেছিলেন। জুবিন বলে, সে তোমায় বোকা বানিয়েছে, মিথ্যা বলেছে। আমার কথা বিশ্বাস না হলে তার বেস্ট ফ্রেন্ড কমলেশকে গিয়ে জিজ্ঞাসা করো, সে গত 20 বছর ধরে কেন সানজুর সাথে কথা বলে না। তখন এই কাহিনী জানার জন্য বিনি কমলেশের সাথে দেখা করে এবং তাকে জিজ্ঞাসা করে, সানজু তোমায় অনেক ভালোবাসে, কিন্তু এমন কি হয়েছিল যার জন্য তুমি বন্ধুত্ব শেষ করে দিলে। কমলেশ বলে, আরডিএক্স সম্পর্কে জানো? বিনি বলে, হ্যাঁ, সেটা একটা বিস্ফোরক যেটা মুম্বাই বোম হামলায় ব্যবহার করা হয়েছিল। কমলেশ বলে, সেটার পেছনের ঘটনা জানো? সেই আরডিএক্স সানজুর বাড়িতেই একটা ট্রাকের মধ্যে ছিল। সানজু ওই হামলা সম্পর্কে আগে থেকেই জানতো,
তবুও সে কিছুই করে নাই। বিনি বলে, তোমাকে এই কথা কে বলেছে? সে বলে, ওর বাবার মুখ থেকেই শুনেছি। 1992 সালে 6 ডিসেম্বর বাবরি মসজিদে দাঙ্গা হয়। সুনীল দত্ত মেম্বার অব পার্লামেন্ট হয়েছিল তখন। মুভি ছেড়ে দিয়ে জনগণের সেবায় সে নিয়োজিত হয়েছিল। কিন্তু তার ছেলে সানজু দিন দুনিয়া নিয়ে ব্যস্ত ছিল। ড্রাগসের জগৎ থেকে বের হয়ে সে 12টা মুভি করেছে। তখন সে অনেক বড় সুপারস্টার হয়ে উঠেছে। কমলেশ একটা আইটি কোম্পানি খুলে বেশ টাকা পয়সার মালিকও হয়ে গিয়েছিল তখন। কিন্তু সে তখনও সিঙ্গেল ছিল। তখন পিঙ্কি নামের এক মেয়ের সাথে রিলেশন হয় কমলেশের। পিঙ্কির সাথে দেখা করতেই আজ মুম্বাই এসেছে সে। দেখা করার জন্য সানজুই সবকিছু ম্যানেজ করে রেখেছিল। কমলেশ আজ জীবনে প্রথমবার কোনো মেয়ের সাথে রোমান্স করবে, সেই উত্তেজনায় সে একটু বেশি মদ খেয়ে ফেলে। তাই সানজু বলে, আরে শালা আর খাইস না, নইলে খাতা খোলার আগেই বন্ধ হয়ে যাবে। কমলেশকে রোমান্স করার জন্য সানজু পাশের রুমে চলে যায়। কিছুক্ষণ পর পিঙ্কি নাইটি ড্রেস পরে সানজুর রুমে চলে আসে। আসলে কমলেশ অতিরিক্ত মদ খেয়ে ঘুমিয়ে পড়েছে। সানজু অনেক ডাকাডাকি করে, আরে বেটা উঠ, এখন গপাগপ করার সময়, উঠ। কিন্তু কমলেশ মদ খেয়ে বেহুশ হয়ে পড়ে আছে। তখন পিঙ্কির হট লুক দেখে সানজুরও লোভ হচ্ছিল, আর পিঙ্কিও সানজুকে ইশারা দিচ্ছিল। তখন আর কি করার, কমলেশের বদল সানজু গপাগপ করে দেয়। সকালবেলা ঘুম থেকে ওঠার পর কমলেশের হুঁশ ফেরে। সে পিঙ্কির কথা জিজ্ঞাসা করতে থাকে। সানজু বলে, রাতে তুই মাতাল হয়ে বেহুশ ছিলি, তোর ছক্কা আমাকেই মারতে হলো। পিঙ্কি তোর বউ হওয়ার যোগ্যই না, কারণ তার চরিত্র ভালো না, নইলে সে আমার সাথে গপাগপ কেন করবে? টেনশন নিস না, তোকে নতুন একটা খুঁজে দেব। কমলেশের আবেগের উপর যেন সানজু একদম হিসু করে দেয়। তাই কমলেশ একটু রেগে গিয়ে সানজুর কলার চেপে ধরে। ঠিক তখনই সানজুর টেলিফোনে একটা ফোন আসে। কিছু সন্ত্রাসী ফোন দিয়ে তাকে হুমকি দিচ্ছিল, তার পরিবারকে মেরে ফেলার হুমকি দেয়, কারণ তার বাবা বাবরি মসজিদ দাঙ্গায় মুসলিমদের ত্রাণ সহযোগিতা দিয়ে সাহায্য করছিল। তখন সানজু বাবাকে বিষয়টা অবগত করে। কমলেশের সাথে সানজুর মেয়ে নিয়ে এই কাহিনী হওয়ার পরও কমলেশ সানজুর সাথে বন্ধুত্ব নষ্ট করেনি। কিন্তু সমস্যাটা হয় তখন যখন 1993 সালে 12ই মার্চ মুম্বাই শহরে ভয়াবহ একটা বোমা বিস্ফোরণ হামলা হয় বাবরি মসজিদ দাঙ্গার প্রতিশোধ হিসেবে, এবং এই হামলায় 250 লোকের মৃত্যু, আরো অনেক হতাহত হয়। পুলিশ তদন্ত করে জানতে পারে এই হামলার পেছনে সানজু জড়িত আছে। তাই সানজুকে গ্রেপ্তার করা হয়। এরপর পুলিশ জিজ্ঞাসাবাদের মাধ্যমে সানজুর কাছে স্বীকারোক্তি নেয়। বাবরি মসজিদ দাঙ্গার পর থেকে তার কাছে অনেক হুমকি আসে যে তার পরিবারকে মেরে ফেলা হবে, গুম করা হবে, কারণ তার বাবা সুনীল দত্ত মুসলিমদেরকে সাহায্য করেছিল বলে। তাই সানজু পরিবারের সুরক্ষার জন্য একটা AK-56 রাইফেল ও 250টি বুলেট সন্ত্রাসীদের কাছ থেকে ক্রয় করে, কারণ তার কাছে বারবার হুমকি আসছিল যে কোনো সময় তাদের উপর হামলা হতে পারে। তাই নিজেদের সুরক্ষার জন্য সানজু এই কাজটা করে। মরণঘাতী অস্ত্র রাখার অপরাধে সানজুর জেল হয়। দেশবাসীর কাছে সে হয়ে যায় সন্ত্রাসী। জেলে অনেক খারাপ সময় পার করতে থাকে সে, যেখানে বাথরুমের টয়লেট পানির মাধ্যমে উপর দিয়ে গুড়িয়ে গুড়িয়ে পড়ছিল। কতটা বিশ্রীমার্ক একটা সেলে তাকে রাখা হয়েছিল। অন্যদিকে সুনীল দত্ত ছেলের জামিনের জন্য বিভিন্ন মন্ত্রী মিনিস্টারদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু সবাই তাকে ইগনোর করে যাচ্ছিল, কারণ এটা এমন একটা কেস যেখানে জড়ালে তাদের পার্টির বদনাম হবে। তাই কেউ তাকে সাহায্য করছিল না। অনেক দৌড়ঝাঁপ খাটাখাটনির পর প্রায় 1.5 বছর পর সানজু জেল থেকে জামিনে বের হয়। জেল থেকে বের হওয়ার পর পাবলিক মিডিয়া পত্র পত্রিকায় তার নামের সাথে টেরোরিস্ট শব্দটি জুড়িয়ে দিয়ে নিউজ করে। তাই ভয় ছিল যে কোনো মুহূর্তে আবার জামিন বাতিল হয়ে আবার জেলে যাওয়ার। এই অবস্থা থেকে বাঁচার একটা মাত্র পথই খোলা ছিল, সেটা হচ্ছে রাজনৈতিক সাপোর্ট। তাই সানজুকে কোর্টে গিয়ে কি কি বলতে হবে সেটা সুনীল দত্ত শিখিয়ে দিচ্ছিল। তার আগ মুহূর্তেই আবার কমলেশ পত্রিকায় দেখতে পায় RDX এর ট্রাক সানজুর বাড়িতে। এই শিরোনাম দেখা মাত্রই কমলেশ দৌড়ে থিয়েটার কক্ষে চলে আসে। তখন সুনীল দত্ত বলছিল, কোর্টে গিয়ে তুমি স্বীকারোক্তি দেবে যে বোম ব্লাস্ট সম্পর্কে তুমি আগে থেকেই জানতে। কমলেশ এসে এই কথা শুনে ফেলে। তখন সুনীল দত্ত কমলেশকে বলে, কিছুক্ষণের জন্য বাইরে যাও, আমরা কথা বলছি। অর্থাৎ এখানে বুঝতে পারি কমলেশের বুঝতে কিছু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। কমলেশ সত্যিকার অর্থেই সানজুকে টেরোরিস্ট ভেবে নেয়।
কমলেশ সেদিনই সিদ্ধান্ত নিয়েছিল সানজুর এতদিন ধরে করে আসা সব দোষ মেনে নিতে পারলেও তার সন্ত্রাসী কার্যক্রম কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অন্ততপক্ষে কোনো টেরোরিস্ট তার বন্ধু হতে পারে না। সেদিনের পর থেকে কমলেশ আর কখনোই সানজুর সাথে কথা বলেনি। এসব শোনার পর বিনি আবার সিদ্ধান্ত নেয় যে সানজুকে নিয়ে সে বই লিখবে না। তাই এই কথাটা সানজুকে ইমেইলের মাধ্যমে জানিয়ে দেয়। সানজুর তখন মনটা খারাপ হয়ে যায়। এরপর থেকে সানজুকে আত্মসমর্পণের জন্য কোর্ট যে 1 মাস সময় দিয়েছিল, 30 দিনের মাথায় এসে সানজু আত্মসমর্পণ করে। এভাবে অতিবাহিত হয়ে যায় 1 বছর। 1 বছর পর সানজুর স্ত্রী মান্বিতা দাত আবার বিনির বাসায় এসে দেখা করে এবং তাকে বলে যে আপনিও অন্যান্যদের মতো পত্রপত্রিকার খবরগুলো বেশি গুরুত্ব দিচ্ছেন, কিন্তু ওই সব নিউজের কোনো সত্যতা নেই। সানজু আপনাকে মিথ্যা কিছু বলেনি। মান্বিতা তাকে একটা পেন ড্রাইভ দিয়ে বলে কারাগারে বন্দীদের জন্য কমিউনিটি রেডিও রয়েছে। সানজু সেখানে প্রত্যেক সপ্তাহে সোশ্যাল টপিক নিয়ে কথা বলে। সানজু চায় আপনি তার রেকর্ডিং গুলো শুনুন, এই বলে চলে যায়। এরপর বিনি ল্যাপটপে পেন ড্রাইভ কানেক্ট করে সানজুর রেডিও রেকর্ডিং শুনতে থাকে। সানজু আজকে নিউজ পেপার মিডিয়া নিয়ে কথা বলে। বর্তমান সময়ে হাজারো চ্যানেল পত্রপত্রিকা রয়েছে, প্রত্যেকেই প্রত্যেকের সাথে প্রতিযোগিতা করছে, কিন্তু মানুষজন কার নিউজ পড়বে বেশি, কোন পথে হাঁটবে মানুষ? সত্যের পথে? একদম না। যে সমস্ত চ্যানেল পত্রপত্রিকা নিউজের সাথে গরম মশলা যোগ করে, মানে নিউজের মধ্যে একটা রহস্য প্রশ্নবোধক চিহ্ন রেখে নিউজ করে, মানুষ সেদিকেই ঝুঁকে পড়ে। সানজুর সাথে সবসময় এমনটাই হয়েছে। সানজু জামিনের বাইরে ছিল। মুভি করার জন্য তার কাছে অনেকগুলো গল্প এসে জড়ো হয়েছে, কিন্তু একটি গল্প তার পছন্দ হয় না। সে গল্পগুলো ভালোভাবে বুঝতেই পারেনি। তখন বাবা ওখান থেকে একটা গল্প তাকে বাছাই করে দেয়, এই মুভিটা তুমি করো। আর সেই মুভিটা ছিল মুন্না ভাই এমবিবিএস। আর এই মুভিটা যে সুপার ডুপার হিট হয়েছিল সেটা আমরা সকলেই জানি। সানজুর জীবনের সেরা একটা মুভি ছিল এটা, এবং এই মুভির জন্য সানজু সেরা অভিনেতার অ্যাওয়ার্ডও পায়। ছেলের সফলতায় তার বাবা খুশিতে ইমোশনাল হয়ে গিয়েছিল। কিন্তু সেদিনই এক পত্রিকা তাকে নিয়ে নিউজ ছাপিয়েছিল আমাদের বাড়িতে আরডিএক্স এর ট্রাক পার করা আছে, যেই কথাটা কমলেশ থিয়েটারে এসে শুনে ফেলেছিল। সানজু আজকের রেকর্ডে সেই গল্পটা আর বলে না, পরের কাহিনী অন্য একদিন শোনাবো। তবে আজকে বাবার গল্প বলবো। সুনীল দত্তকে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ইনভাইট করা হয়। সেই অনুষ্ঠানে সানজুও যায়। তবে আজকে সানজু মনে মনে একটা প্ল্যান করে রেখেছিল, বাবাকে নিয়ে তো কখনো ভালো কিছু বলতে পারিনি, তাই আজকের এই অনুষ্ঠানে স্টেজে দাঁড়িয়ে বাবাকে নিয়ে অনেক প্রশংসা করতে চেয়েছিল সে। কিন্তু আয়োজক কর্তৃপক্ষ হঠাৎ সানজুকে জানায়, স্যার প্লিজ আপনি সামনে থাকেন না, দূতাবাস থেকে আপনাকে নিয়ে অনেক চাপ আসতেছে যে আজকের এই অনুষ্ঠানে বিস্ফোরণের সন্দেহজনক ব্যক্তি ইনভাইটেড, তাই বিষয়টা নিয়ে কূটনৈতিক মহলে ঝামেলা হতে পারে। আপনি প্লিজ ক্যামেরা থেকে আড়াল হয়ে একটি পেছনে গিয়ে বসুন, এটা বেস্ট হবে। সানজুকে বাধ্য হয়ে এটাই করতে হয়, সে পেছনে গিয়ে বসে। কিন্তু তার মন খুব খারাপ হয়ে যায়, বাবাকে নিয়ে সমস্ত প্ল্যান নষ্ট হয়ে যায়, বাবাকে খুশি করার সুযোগ হাতছাড়া হয়ে যায়। অনুষ্ঠান থেকে আসার পর সেদিন রাতেই ঘুমের মধ্যে সুনীল দত্ত মারা যায়। এতে করে সানজু ভীষণভাবে ভেঙে পড়ে। না বলা কথাগুলো আর কখনোই সে বাবাকে শোনাতে পারল না। সানজু বাবাকে বলতে চেয়েছিল তার জীবনে বাবার গুরুত্ব কতখানি, তার সফলতার পেছনে বাবা কত কষ্ট করেছে, তাকে অন্ধকার জগৎ থেকে বের হয়ে আসতে সাহায্য করেছে। কিন্তু বাবাকে কখনো এসবের জন্য ধন্যবাদ দিতে পারিনি, বাবাকে বলতে পারিনি আপনি আমার জীবনের হিরো বাবা। বাবাকে এসব কথা সে বলতে পারেনি। এর ঠিক 1 বছর পর সানজুর মামলার রায় হয় আদালতে, যেটা বাবা বেঁচে থাকা অবস্থায় শুনলে হয়তো আরো খুশি হতো। আদালত রায় দেয় সন্ত্রাসী হামলার সাথে সানজুর কোনো হাত নেই, কিন্তু তাকে অস্ত্র রাখার অপরাধে সাজা দেওয়া হয়। অর্থাৎ নিজেদের নিরাপত্তার জন্য অবৈধভাবে যে AK-56 রাইফেল রেখেছিল সেই অপরাধে 6 বছরের জেল দেওয়া হয়। কিন্তু সে কোনো টেরোরিস্ট নয়, কিন্তু মিডিয়া তাকে দেশদ্রোহী বানিয়ে দিয়েছিল, সন্ত্রাসী বানিয়ে দিয়েছিল। এতটুকু শোনার পর বিনির চোখে পানি চলে আসে। কিন্তু কমলেশের ব্যাপারটা এখনো রহস্যই রয়ে গেছে, তাই
তাই এই বিষয়টা জানার জন্য বিনি জেলে গিয়ে সাঞ্জুর সাথে দেখা করে এবং তাকে বলে যে থিয়েটারে তোমার বাবা স্বীকারোক্তি দিতে বলেছিল, তুমি বোম ব্লাস্ট সম্পর্কে আগে থেকেই জানতে, আর ওই সময় কমলেশ চলে এসেছিল। তারপর কি হলো? সাঞ্জু বলে, তুমি কমলেশকে নিয়ে এসো, ব্যাপারটা ওর সামনেই বলবো আমি। বিনি জানায়, আমি নিজে অনেক রিকোয়েস্ট করে দেখা করতে এসেছি, ওকে আনা সম্ভব নয়। তখন সাঞ্জু বলে, তাহলে কমলেশকে সাথে নিয়ে রেডিও 88.0 কান রেখো, আমি বলবো। কথা মতো পরের সপ্তাহে বিনি সেটাই করে, কমলেশকে নিয়ে রেডিও 88.0 কান রাখে। সাঞ্জু তখন খুব লজিক্যাল ওয়েতে কথাগুলো বলছিল। যেদিন তার নামে পত্রিকায় ছাপা হলো RDX এর ট্রাক আমার বাড়িতে পার্ক করা, শিরোনামটা সম্পূর্ণই মিথ্যা। কোন পুলিশ, উকিল, সাক্ষী কেউ কি বলেছিল আমার বাড়িতে RDX এর ট্রাক রাখা আছে? কেউ বলেনি। তাহলে এই খবর তারা কোথায় পেল? আসলে ঘটনা যেটা ঘটেছে সেটা হলো, দাঙ্গার ওই সময় আমার বাড়িতে ত্রাণের একটি ট্রাক পার্ক করা ছিল, কারণ তার বাবা ওই সময় জনগণের সেবায় নিয়োজিত ছিল। সেটা নিয়ে কেউ একজন গুজব ছড়ালো দত্তের বাড়িতে RDX এর ট্রাক আছে, আর মিডিয়া সাংবাদিকরা সেই খবরটা নানান মশলা মিশিয়ে নিউজ করে দিল RDX এর ট্রাক আছে বাড়িতে। অথচ মামলার রায়ে কোথাও আমাকে RDX এর মামলায় অভিযুক্ত করা হয়নি। কিন্তু মিডিয়া এটা করেছে কেন? কারণ তাদের শুধু একটা ব্রেকিং নিউজ দরকার, যাতে করে তাদের ভিডিও নিউজ বেশি বেশি ভিউ হয়। আর কমলেশ এই শিরোনাম দেখে আমাকে টেররিস্ট মনে করলো, 11 বছরের বন্ধুত্ব শেষ করে দিয়ে চলে গেল। কিন্তু শালাই কখনো এটা খেয়ালই করেনি শিরোনামের শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন ছিল। তখন কমলেশ আবার ওই শিরোনামটা বের করে দেখে, শিরোনামের শেষে আসলেই প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। আর সেদিন থিয়েটারে উকিল তাকে স্বীকারোক্তি দিতে বলেছিল যে তুমি কোর্টে বলবে বোমা হামলা ষড়যন্ত্র সম্পর্কে তুমি আগে থেকেই জানতে। এই কথা বলা মাত্রই তো কমলেশ এসে শুনে ফেলেছিল। এরপর সুনীলদা তাকে বাইরে যেতে বলে। তার পরের কাহিনী তো আর সে জানে না। উকিল তাকে এসব স্বীকারোক্তি দিয়ে সরকারের কাছে সাঞ্জুকে রাজ সাক্ষী বানিয়ে 1 মাসের মধ্যে তাকে মুক্ত করবে। অর্থাৎ সাঞ্জু স্বীকার করার মাধ্যমে সরকারকে এই হামলার ব্যাপারে গোপনে সাহায্য করবে, তথ্য দেবে, সেই সাক্ষী বানিয়ে তাকে মুক্ত করার ব্যবস্থা করবে। কিন্তু সাঞ্জু এমন পরামর্শে রাজি হয় না। যেটা সে করেইনি সেটা স্বীকার করবে কেন? আজীবন তাকে টেররিস্টের পরিচয় নিয়ে বাঁচতে হবে, লোকে তাকে থুতু দেবে। তাই সাঞ্জু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছিল। আর বন্ধু কমলেশ অযথাই আমাকে ভুল বুঝলো। এই সত্য শোনার পর কমলেশের চোখে পানি চলে আসে। সাঞ্জু আরো বলে, আমি যেদিন জেল থেকে বের হব তুই দেখা করতে আসিস বন্ধু, আমি খুব খুশি হব। তখন কমলেশ অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। পরের দৃশ্যে দেখতে পাই সাঞ্জু 6 বছরের সাজা শেষ হয়ে গেছে। আজকে সে জেল থেকে মুক্তি পাচ্ছে। সাঞ্জু জেল থেকে ছাড়া পাওয়ার পর প্রথমেই তার স্ত্রী দেখা করতে কাছে আসে। সাঞ্জু স্ত্রীকে চুমু খেয়ে জড়িয়ে ধরে। এরপর বন্ধু কমলেশ দূর থেকে সাঞ্জু বলে ডাক দেয়। কত বছর পর সাঞ্জু বন্ধুর দেখা পেল। সমস্ত ভুল বুঝাবুঝি, মান অভিমান ভুলে গিয়ে দুই বন্ধু ইমোশনাল হয়ে দুজন দুজনকে জড়িয়ে ধরে। তবে সাঞ্জু আবারও কিছুক্ষণের জন্য পুরনো দিনের মতো কমলেশের সাথে হাসি ঠাট্টা করে। এরপর তার স্ত্রী বলে, চলো গাড়িতে উঠো, যেতে হবে। সাঞ্জু গাড়িতে উঠতেই ভেতরে বিনিকে দেখতে পায়। তখন বিনি সাঞ্জুকে বই উপহার দেয়। বিনি অলরেডি তার আত্মজীবনী নিয়ে বই লিখে ফেলেছে। কিন্তু ওই সময় বাইরে থেকে একজন লোক সাঞ্জুকে সন্ত্রাসী বলে ডাক দেয়। তখন সাঞ্জু খুব সুন্দর একটা কথা বলে, সমাজে কিছু লোক থাকবেই যাদের কাজই হচ্ছে সমালোচনা করা, কিন্তু তাদের ফালতু কথায় কান দিয়ে সময় নষ্ট করা যাবে না। এরপর সাঞ্জু বইটা খুলে দেখে বিনি তার বইয়ের নাম দিয়েছে কিছু লোক তো বলবেই। সাঞ্জু বইটা দেখে খুব খুশি হয়, নামটাও তার পছন্দ হয়। এরপর সাঞ্জুকে দেখতে পাই স্ত্রী সন্তানদের সাথে সুন্দর মুহূর্ত কাটাতে, আর দুই সন্তানকে বলছিল এই বইয়ে দুইটা বাবার গল্প আছে, একটা হচ্ছে তোমাদের বাবা, আর একটা হচ্ছে আমার বাবা, কিন্তু তোমরা কোন বাবাকে ফলো করবে? আমার বাবাকে ফলো করবে, তোমাদের বাবাকে নয়। মানে নিজের কথাই বলছিল সে। এই কথা শুনে বন্ধু কমলেশ হাততালি দেয়। এরপর সাঞ্জু কমলেশের সাথে হাসি ঠাট্টায় মেতে ওঠে।
সাঞ্জুর জীবনের এই গল্প থেকে এতটুকুই বলতে চাই, জীবনে কিছু বন্ধুর আবির্ভাব ঘটে ক্ষতি করার জন্য। তারা কোনো না কোনো ভাবে আপনার জীবনকে অন্ধকারের দিকে ঠেলে দিবে। আর কিছু বন্ধুর আবির্ভাব ঘটে ভালোর জন্য। তারা সব সময় আপনাকে যে কোনো ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করার চেষ্টা করবে বেঁচে থাকা পর্যন্ত। তাই জীবনে বন্ধু বাছাই করার ক্ষেত্রে এই বিষয়টা আপনাকে খুব ভালো করে বুঝতে হবে, কে আপনার জন্য ভালো আর কে আপনার জন্য মন্দ। আর এ কথাও সত্যি যে বর্তমান সময়ের বিভিন্ন চ্যানেল, মিডিয়া, সাংবাদিকরা ভিউজের আশায়, ক্লিকের আশায় সহজ নিউজটাকে নানান ধরনের ময় মশলা দিয়ে ব্রেকিং নিউজ বানাবে, যেগুলো সাধারণ মানুষদের বুঝতে অসুবিধা হয়, বিভ্রান্তে পড়ে যায়। কোনটা সত্য আর কোনটা মিথ্যা এটা বুঝতে বুঝতে জীবনের দফা রফা শেষ হয়ে যায়। সবশেষে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।